বাংলাদেশ ব্যাংক থেকে টাকাটা বাইরে আসতেছে কিভাবে? থ্রু দিস বিজনেসম্যান। আমরা সঞ্চয় করলেই আমি কি করবো, এই টাকাটা তো আমি নিয়ে রিস্কের মধ্যে থাকবো সবসময়, যে কে কখন এই টাকাটা নিয়ে যায়, চোর আসবে, ডাকাত আসবে, আমি তো ওইটা দিতে চাইবো না। তখন আমি কি করবো, এই টাকাটা কি করবো, ব্যাংকে রাখবো। ব্যাংকে রাখবো। এরকম অনেক ফ্যামিলি বা অনেকেই আছে, যখন উনি মারা যাচ্ছেন ওনার হয়তো কয়েক কোটি টাকা ব্যাংকে পড়ে আছে। হ্যাঁ, কিন্তু এই টাকাটা দিয়ে উনি যে বিনিয়োগ তো পরের কথা, জনকল্যাণমূলক কিছু করবে বা কাউকে যে কিছু দিবে, ওই সাহসটা বা ওই মানে আত্মিক শক্তিটাও হারাই আরো ফেলছে। একটা ইন্টারেস্টিং ল কি তুমি জানো? তোমার ব্যাংকে যদি টাকা থাকে 12 বছর যদি তুমি ওই টাকাটা কোনো কোনো জায়গায় ব্যাংকে কোনো টাকা ঢুকেও নাই, বেরো হয় নাই, 12 বছর পর ওই টাকাটা তুমি দাবিও করতে পারবে না। তাই নাকি? এটা জানতাম না তো। তো ওই টাকাটা সরকারি হয়ে যাবে। না, এখানে খুব সুন্দর কিছু পয়েন্ট বের হয়ে আসলো, যে বিনিয়োগ করার জন্য একটা ভয় তৈরি করে রাখা, এটা কিন্তু একটা মারাত্মক জিনিস। আমরা অনেক সময় টাকা ব্যাকআপ হিসেবে রাখবো, এটা ওই রকম দোষের কিছু না, কিন্তু এটা যেন ব্যাধিতে পরিণত না হয়। আমি সঞ্চয়ের প্রতি এতটা গুরুত্ব দিলাম, তার বিপরীতে আমি একটু গুরুত্ব যদি বিনিয়োগের প্রতি দিতাম বা আমাদের জেনারেশনকে শেখাতাম, তাহলে কিন্তু অ্যাটলিস্ট দেখা গেছে আমাদের এই যে একটা ভয়টা দূর হতো, এবং আমরা অ্যাটলিস্ট সমাজে আমাদের এই টাকার দ্বারা কিছু ভূমিকা রাখতে পারতাম। আমার সম্পদ বাড়তেছে না, টাকার আস্ফালন হচ্ছে। এবং এইটা দেখা যাচ্ছে যে আগে 5 to 6% ছিল এই মুদ্রাস্ফীতিটা, সেইটা এখন দেখা যায় 10-12% চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু দেখবেন স্যার, এই যে বিভিন্ন টিভিতে যে অ্যাড দেয়, বেশিরভাগই সঞ্চয়ের অ্যাড। এবং এখানে আমি আরেকটা জিনিস দেখলাম, মানে সাইকোলজিক্যাল যে বিষয়টা, তারা কিন্তু এখানে আমাদের ঘরের যারা মহিলা আছে তাদেরকে টার্গেট করতেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিনিয়োগের আড্ডা আজকের আমাদের প্রথম এপিসোড। আজকে আমাদের সাথে আড্ডায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ মেরিন একাডেমি 38 ব্যাচের চিফ ইঞ্জিনিয়ার সাব্বিরুল হক স্যার। আমি যদিও তার জুনিয়র, এই জন্য আজকে আমাদের এই পডকাস্টটা জুনিয়র এবং সিনিয়রের মধ্যেই হবে। তো স্যারের সাথে অনেক দিন পরে দেখা, এবং অনেক দিন পরে আমরা একটা ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে আলোচনা করব, বিনিয়োগ সংক্রান্ত, যেটা সচরাচর আমরা আলোচনা করি না। তাই আলোচনার মধ্যে কিছু আমাদের এমন প্রশ্ন হতে পারে যেটা হয়তো দেখা গেছে আমাদের মধ্যে কথার জন্য বা বোঝানোর জন্য আমাদের আলোচনাটা একটু অন্যরকম হতে পারে, এটা আপনারা অন্যভাবে নেবেন না। তো স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। তো স্যার, আজকে আমাদের যেই টক শো বা পডকাস্ট বিনিয়োগের আড্ডা, তো এখন আপনার লাইফে তো আপনার এই লাইনে অনেক এক্সপিরিয়েন্স আছে। তা আপনার এক্সপিরিয়েন্স থেকে আমরা আমাদের জুনিয়র, সিনিয়র বা বেসমেট বা যারা ইনভেস্ট করতেছে আমাদের এখানে, তাদের জন্যই হলো আমাদের এই পডকাস্টটা, যেটা ধারাবাহিকভাবে হবে, এবং অনেকের প্রশ্ন আমরা সেখান থেকে নিচ্ছি, যেটা আমাদের দুইজনের মাধ্যমে তারা জানতে পারবে। তো স্যার, আমি প্রথম একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, যে বিনিয়োগ যে জিনিসটা, যে বিনিয়োগ করতে মানুষ কেন ভয় পায়, এবং কি ধরনের বিনিয়োগ তারা করতে পারলে তাদের মনে হয় যে না, আমরা এখনই কি বিনিয়োগ করব, যেখানে বিনিয়োগের সাথে ব্যবসার রিলেশন, ব্যবসায় লাভ লস থাকবে, এটা জানার পরেও কেন বিনিয়োগ করতে গেলে মানে সুদভিত্তিক একটা চিন্তা আসে সবার মধ্যে। তুমি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। আমরা বিভিন্ন অভ্যস্ততায় বা অভ্যাস নিয়ে আমরা গড়ে উঠি, বেড়ে উঠি। তো সেই ক্ষেত্রে যে বিনিয়োগ যে টার্মটা, একটা মানুষের মধ্যে অনেকগুলি কোয়ালিটি থাকে। যেমন আগে যেমন একটা ছিল মুষ্টি চাল, যে দেখা গেছে যে তার প্রত্যেক দিনের যে খাবার বা যেই চালটা সে রান্না করত, সেখান থেকে সে কিন্তু কিছু চাল প্রতিদিন জমা করত, জমা রাখতো। তো এইটা আবার অনেকে দেখা গেছে যে সবসময় তার ভিতরে নাই অবস্থা। এটা তার ভিতরের অভ্যাস, যে যার এটার অভ্যাসটা সে গড়ে উঠাইছে বা তার ভিতরে এই অভ্যাসটা আছে, সে কিন্তু যেদিন খেতে পারতেছে না তখনও সে কিছুটা চাল সে কিন্তু ওইভাবে জমাচ্ছে, আলাদা আলাদা পাত্রে রাখতেছে। আর দেখা গেছে যে কোনো কোনো ঘরে অনেক কিছু আছে, কিন্তু তারপরও তার প্রতিদিনই দেখা যাচ্ছে তার অভাব এবং
অনটনের মধ্যে যাচ্ছে এবং তখন তার কাছে মনে হচ্ছে যে সে নাই বা হতাশার মধ্যে, এরকম অনেক ফ্যামিলি দেখা যায়। তো এটা একটা অভ্যাস। বিনিয়োগটাও ঠিক এরকম একটা অভ্যাস। এই মানে একটা মাইন্ড সেট আপ। মাইন্ড সেট আপ, এই মাইন্ড সেট আপটা সবার থাকে না। আবার এটাকে গড়ে তুলতে হয়, নার্চার করতে হয়। তো এইটা সবাই করতে পারে না। আবার আমাদের যে পাঠক্রম আছে সেইখানেও আমাদেরকে সঞ্চয়ের ব্যাপারে কিন্তু সবসময় উদ্বুদ্ধ করা হয়েছে। এইটা একটা আমার কাছে মনে হয় যে একটা ইন্টারন্যাশনাল যে আমাদের একটা চক্রের মধ্যে দিয়ে আমরা যাই। এটা সবকিছু কিন্তু যে পাঠ্য বই থেকে শুরু করে আমাদের লেসন সবকিছু কেউ হয়তো বা ডোনেট করে। দেখা যাচ্ছে দেখবা যে ইউনিসেফ, ইউনেস্কো বা ইউএন তারা এই আমাদের পাঠ্যক্রমের উপরে তারা কিন্তু ডোনেট করে এবং সিলেবাসটা কি হবে এটা তারা নির্ধারণ করে দেয়। তো এই জন্য বিভিন্ন সময় দেখবে যে বিভিন্ন কেওয়াজ হয়, অনেকে আন্দোলন করে যে এই জিনিসটা কেন আসছে। আসলে ওইটা কিন্তু আমাদের চাহিদা না, ওই সংস্কৃতিতে আমরা অভ্যস্তও না, ওইটা আমার দরকারও নাই, কিন্তু ওই জিনিসটা কি করতেছে পাঠ্য বইতে দিয়ে দিচ্ছে, কারণ এটা তার একটা বিজনেস রিকোয়ারমেন্ট। কার রিকোয়ারমেন্ট? যে বইটা ফ্রি দিচ্ছে, ইউনেস্কো বা ইউনিসেফ যে বইটা ফ্রি দিচ্ছে তার তো এটা এখানে কিন্তু তার ইনভেস্ট, ঠিক আছে? তো ওই হিসেবে কিন্তু আমাদেরকে সঞ্চয়ের ব্যাপারে শেখানো হচ্ছে, কারণ সঞ্চয় করলেই আমি কি করবো, এই টাকাটা তো আমি নিয়ে রিস্কের মধ্যে থাকবো সবসময়, যে কে কখন এই টাকাটা নিয়ে যায়, চোর আসবে, ডাকাত আসবে, হ্যাঁ, অথবা কেউ হয়তো বা ধার চাইবে, আমি তো ওইটা দিতে চাইবো না, তখন আমি কি করবো, এই টাকাটা কি করবো, ব্যাংকে রাখবো, যেহেতু আমি জানি না এই টাকাটার ইউজটা কি, ঠিক আছে? তো যখন ব্যাংক ছিল না তখন কি হইতো, দেখা যাচ্ছে যে 1,000 টাকা যার থাকতো সে, তাকে হাজারি মহাজন বলা হইতো। ওই সে চাল রাখছে, ধান রাখছে বা গম রাখছে, এটা আবার সে কি করতেছে, বিক্রি করে দিচ্ছে, সিজনের সময় রাখতেছে আবার সেটা বিক্রি করে দিচ্ছে। এইভাবে কিন্তু সে এই বিনিয়োগে অভ্যস্ততা, এটা স্বাভাবিক একটাই। আমি একটা সময়ে তাবলিগে এমন এক জায়গায়, আমার মাদারীপুরেই এমন এক জায়গায় গেলাম যেখান থেকে একটা প্যারাসিটামল কিনতে হলে 2 ঘন্টা হাঁটতে হয় এবং রাতে কোনোভাবে সম্ভব না, গাড়ি ঘোড়াও নাই। তো এমন একটা মসজিদে গেছি, তখন মানে খেদমতে তো আমার অনেক সময় যে বিভিন্ন ধরনের দায়িত্ব পড়ে, তা আমার দায়িত্ব পড়ছে, এবার আমি কিছু মানে বাজার খুঁজতেছি, বাজার নাই। তখন বলতেছে যে কিভাবে আপনারা তাহলে ই করেন, লাইফ লিড করেন কিভাবে? ওরা যে বিনিময় প্রথা মতো ওইখানে কিছু কিছু জায়গায় ধরো কারো মাছ আছে, মাছ দিয়ে কেউ শাক নিতেছে, হ্যাঁ, এটা একদম প্রত্যন্ত কোনো এক গ্রামে আর কি, বা কারো শাক আছে, শাক দিয়ে কেউ মাছ নিতেছে বা ডিম নিতেছে, এরকম মানে যেটা এমনিতে গঞ্জে যায় বা গ্রাম বাজারে যায়, দেখা গেছে মানে অকেশনালি বা বড় কিছু কিনতে হলে। তা আমি দেখছি যে এক জায়গায় ডাঁটা শাক, বুননো ডাঁটা শাক হয়েছে, তা আমি কিছু শাক হয়তো কিনবো আর কি। তো ওই ঘরে নক করলাম, বললাম যে আমাকে কিছু শাক দেওয়া যাবে কিনা, যে হ্যাঁ দেওয়া যাবে। তো ওরা যে নেন আপনি, নিলাম। তখন আমি বললাম যে টাকা দিতে চাইলাম, হ্যাঁ। তখন সে বলে যে না, আপনি একটু ওয়াজ করে যান। ওয়াজের বিনিময়ে শাক, মানে টাকাটা তো দরকার নেই, টাকাটা তো দরকার নাই আর কি। মানে উনি এই টাকাটা নিয়ে কি করবে? পরে ওই ঘরের কোনায়, উনি মহিলা তো ঘরের ভিতরে, আমি ঘরের কোনায় দাঁড়ায় কিছুক্ষণ ওয়াজ করে শাক নিয়ে চলে আসলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এই একটা ভয় আমাদের ভিতরে ঢুকাই দিছে এবং মানুষ তো এক্সারসাইজ করলে কি হয়, বেশি শক্ত হয়। এই বিনিয়োগের মাধ্যমেই কিন্তু আমাদের আসলে বিনিময় বা বিনিয়োগ এই সমস্ত মাধ্যমেই আমাদের এই অর্থনীতিটা চাঙ্গা হবে। এইভাবেই অর্থনীতিটাকে সাজানো। আল্লাহ তাআলা কিছু সুন্নাহ দিয়ে দিয়েছেন, কিছু ক্যারেক্টারিস্টিক্স আমাদের এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে দিয়ে দিয়েছেন। যেমন উপরের থেকে একটা জিনিস নিচের দিকে আসে, পানির মধ্যে কিছু প্রপার্টিজ দিয়ে দিচ্ছেন, আগুনের মধ্যে কিছু বৈশিষ্ট্য বা ধর্ম দিয়ে দিচ্ছেন। এখন এই ধর্মগুলিকে আবার চেঞ্জ করতে পারেন আল্লাহ তাআলাই, মানে চেঞ্জ করে না। হ্যাঁ, চেঞ্জ করে না। কখনো কখনো দরকার হলে, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হয়েছিল, তখন আগুনকে বলছে তুমি শান্তিদায়ক, আরামদায়ক, ঠান্ডা হয়ে যাও। হ্যাঁ, মানে আল্লাহ তাআলা যে নিয়মটা বানাইছেন এই নিয়মটা আল্লাহ শ্রদ্ধা করেন, হ্যাঁ, আল্লাহ তাআলা এটাকে চালু রাখেন। তো এই বিনিয়োগের মাধ্যমে আমাদের অর্থনীতিটা চলবে। তুমি পুঁজি বা সঞ্চয়ের মাধ্যমে কিন্তু অর্থনীতিটা চলবে না। কিন্তু দেখবেন স্যার, এই যে বিভিন্ন টিভিতে যে অ্যাড দেয় বেশিরভাগই সঞ্চয়ের অ্যাড। সঞ্চয়ের অ্যাড তো ওই যে কেউ না কেউ তো বিনিয়োগ করতেছে,
ওই যারা জায়ান্ট বিনিয়োগ করতেছে তারা তোমাকে এই অ্যাড দিয়ে তোমাকে হিপনোটাইজ করে তোমার থেকে টাকাটাকে সঞ্চয়ের মধ্যে রাখতেছে, সম্পদটাকে নিয়ে যাচ্ছে। এটা ব্যাংকের মধ্যে দিতে বাধ্য তোমার হয়। তোমার যে ইয়াটা তোমার মানে আমাদের নিজস্ব সক্ষমতা সেটাকে একদম নাই করে দিয়ে, জিরো করে দিয়ে কি করতেছে, আমাদের পঙ্গু করে দিচ্ছে। এবং এখানে আমি আরেকটা জিনিস দেখলাম, মানে সাইকোলজিক্যাল যে বিষয়টা, তারা কিন্তু এখানে আমাদের ঘরের যারা মহিলা আছে তাদেরকে টার্গেট করতেছে। হ্যাঁ, এবং এই যে জিনিসটা যে সঞ্চয় করবে বা সঞ্চয় না করলে পরবর্তীতে তার লাইফটা ইনসিকিউর হয়ে যাবে, একটা বিপদে পড়লে কি করবে, এই যে ভয় ঢুকাইতেছে ভয় তাদের ঢুকিয়ে মধ্যে। দিতেছে, হ্যাঁ। এই ভয় ঢুকানোর পরে কি হচ্ছে দেখা গেছে, এই তাদের কারণে আবার পুরুষও বাধ্য হচ্ছে এটাকে সঞ্চয় নিয়ে যাওয়ার জন্য। কোথাও ইনভেস্ট করতে গেলে একবার দুইবার দেখা গেছে সেখানে যদি একটু রিস্কের মধ্যে পড়ে তখন আবার কিন্তু কথা শোনাচ্ছে, তাই উৎসাহিত করতেছে না। তাই এই যে যে মানে আমাদের যারা ঘরের মা বোন বা মহিলা যারা আছে, হ্যাঁ, তাদের মধ্যে যে যে টেন্ডেন্সিটা তৈরি হলো, এখন এই জিনিসটা মানে কিভাবে দূর করা যায়? কারণ আমার মনে হচ্ছে রুট কজের মধ্যে যেটা, এটা কিন্তু বড় একটা রুট কজ, যে সন্তান যখন শুনে যে না মা এটাতে নিষেধ করতেছে, হুম। তার মানে কি সন্তান চিন্তা করতেছে আমি এটা ইনভেস্ট করলে আমার জন্য দোয়াও করবে না। হ্যাঁ, তা এখন এই জিনিসটা থেকে তো আমাদের সেই রুট তাই লেভেল না, থেকে উঠে আসতে আমি হবে। তো অনেক সময় দেখছি, ধরো এলাকার মধ্যে অনেক সময় কেউ কেউ হয়তো বা খারাপ কাজ বা মানে চোখে কটু লাগে এরকম কিছু কাজ করে, তো এখানে একজন কিন্তু দাঁড়ায় একটু ধমক দিলেও হয়ে যায়, বা একটু তুমি এরকম কেন করতেছো বললে ও চলে যায়। কিন্তু এইটা বলতেও কিন্তু অনেক সময় ইনসিকিউর ফিল করে অনেকে। ওই যে বললাম না, ওই বৈশিষ্ট্যটা আমাদের কিন্তু নার্চার হয় নাই। এখন কেউ কেউ থাকবে এর মধ্যে, ধরো 1 লাখ লোকের মধ্যেও কেউ কেউ থাকবে হয়তো বা একজন দুইজন, যারা এটাতে চুপ থাকতে পারবে না। দে উইল লিড দিস সোসাইটি। এই কিন্তু এটা আমাদের সবার মধ্যেই কিন্তু এই জিনিসটা আছে। তো এটা আমরা সবাইকে ভয় পাওয়াইতে পাওয়াইতে এই জিনিসটা করি। এই যে একটা গল্প শুনছিলাম যে সতীনের ছেলে, সতীনের সন্তান, সতীন মানে তো মানে দ্বিতীয় স্ত্রী অথবা আর এক স্ত্রীর সন্তান। তো ওই মহিলা কি করতো, তার সতীনের যে সন্তান ছিল তাকে খুব করতো, মানে খুব আদর করতো। সবসময় কোলে কাকে রাখতো আর খাওয়াই দিত, করে দিত, সবকিছু করতো। আর নিজের বাচ্চা যেটা ছিল ওটাকে কোলেও নিত না, ওটারে ধমকাইতো, ওইটারে ফালাই রাখতো, বৃষ্টি হইতেছে ওইটারে ঘরে নিত না, করতো না। তারপরে এই অন্যান্যরা দেখে বলতেছে যে আপনি তো এরকম মা তো দেখি নাই কখনো, যে আপনি সৎ মা হয়ে আপনার সতীনের বাচ্চাকে এত আদর করেন আর নিজের বাচ্চার কোনো খেয়ালই রাখেন না আপনি, মানে মহামানবের মতো। মহামানবের মতো। হ্যাঁ, তখন সে বলতেছে যে এটাই তো আমি চাচ্ছি, কি জন্য, আমি তো আমার বাচ্চা স্ট্রং হোক এটা চাই, আর সতীনের বাচ্চা যেন আমার সবসময় বসে থাকে, ও যেন নিজে থেকে কোনো কিছুই না করতে পারে, কোনো সিদ্ধান্ত যেন না নিতে পারে, এইভাবে ওকে গড়ে তুলতেছি আমি, ও যেন সবকিছুতে আমার উপর নির্ভরশীল থাকে। তো এখন যখন আমার কাছে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি টাকা আছে এবং ব্যাংক ওটাকে এমন নিরাপত্তা দিচ্ছে যে এটা কোনো হারানোর কোনো সম্ভাবনা নাই, একদম কোলে নিয়ে আমাকে কিন্তু নার্চার করতেছে। এরপরে সে কি করতেছে, ওই একটা মুদ্রাস্ফীতি করে দিচ্ছে। সে তো লাভ করে দিতে পারতেছে না, তার তো ব্যবসায়ী হতেছে টাকা দিয়ে টাকা বানানো। সে কিন্তু ব্যাংক কিন্তু কোনো জায়গায় ওইভাবে ইনভেস্ট করতেছে না ব্যবসায়িক থ্রোতে, যেটা আসলে লেনদেনের বিষয়টা সেভাবে কিন্তু ব্যাংক আবার আরেক জায়গায় চড়া সুদে ব্যাংকে কি আবার করতেছে, দিতেছে। ধরো আমি যে ব্যাংকে টাকা রাখতেছি, ধরো 1 লাখ টাকা, আই এম গিভিং লোন টু দিস ব্যাংক। আমি যখন টাকাটা উঠাচ্ছি, টাকাটা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক থেকে টাকাটা বাইরে আসতেছে কিভাবে, থ্রো দিস বিজনেসম্যান। এখন যদি তারা যদি এই টাকাটা লোন না নেয় তাহলে কিন্তু বাংলাদেশ মানে কোনো জায়গায় কোনো টাকা তুমি পাবা না। ওই যে টাকা একজন লোন নিচ্ছে, সে কি করতেছে, স্যালারি দিচ্ছে, মার্কেটিং করতেছে, এখন সে নিচ্ছে কি 1 কোটি টাকা ধরো লোন নিচ্ছে, এখন তাকে দিতে হবে আবার ফেরত 1 কোটি 1 লাখ টাকা, কিন্তু অথচ মার্কেটে দেখা গেছে যে এই 1 লাখ টাকা ছাপানোই নেই, তাহলে সে কিভাবে 1 কোটি 1 লাখ টাকা দিবে? তখন ওই 1 কোটি 1 লাখ টাকা পূরণ করতে হলে আবার তাকে লোন করতে হবে। তো এইভাবে কি করতেছে, মানে একটা চক্রের মধ্যে ঢুকে যায়। চক্রের মধ্যে তো ঢুকে যাচ্ছে এবং জিনিসটার দাম কিন্তু বেড়ে যাচ্ছে। আমার সম্পদ বাড়তেছে না, টাকার
আস্ফালন হচ্ছে, এবং এইটা দেখা যাচ্ছে যে আগে 5 to 6% ছিল এই মুদ্রাস্ফীতিটা, সেইটা এখন দেখা যায় 10-12% চলে যাচ্ছে। সো তুমি 1 কোটি টাকা সেভে রাখছো যে হ্যাঁ আমি এখান থেকে হয়তো বা 90,000 1 লাখ টাকা করে মাসে পাবো, এখনো হয়তো বা পাচ্ছ। এখন কিন্তু তারা আবার ইন্টারেস্ট রেট কমাই দিতে বাধ্য হয়েছে, যে এত মুদ্রাস্ফীতি হয়েছে ওই রেটটাও কমাই দিতে বাধ্য হয়েছে। এখন সে কি করতেছে, ওই 1 লাখ টাকা পাইতো আগে, জিনিসপত্রের দাম বাড়ছে না কমছে? পারছে। বাড়ছে। এখন পাইতেছে 90,000 টাকা, আগে যদি 1 লাখ টাকা পাই থাকে, আগেই তো হইতো না, তাই এখন 90,000 টাকায় আরো হয় না। এখন সে কি করবে? এখন তো সে ওই যে সতীনের বাচ্চার মতো পঙ্গু হয়ে গেছে, সে তো ইনভেস্ট করা শিখে নাই। এখন তার বাড়ি গাড়ি সবকিছু নিয়ে টান দিছে। এখন তারে তো এসির বাতাস খাওয়াইছে, ভালো জায়গায় রাখছে, এই করছে, এখন তো সে হতাশ হয়ে যাচ্ছে, কারণ সে তো কোনো কাজ করা শিখে নাই। তখন সে কি করতেছে, সুইসাইড অ্যাটাক নিতেছে। আমরা অনেক সময় দেখতেছি যে এই যে কিছুদিন আগে লোনের কারণে। লোনের কারণে না শুধু, মানে অনেক ভালো ভালো ধনাঢ্য ব্যক্তি সে সুইসাইড করে মারা গেছে, জাস্ট একটু ডিপ্রেশনের কারণে। যে ডিপ্রেশনটা মানে খুবই ম্যানেজেবল ছিল, তার ওই স্টেজও ম্যানেজেবল ছিল। ওই নাম বলবো না, একজন নায়কের শ্বশুর লাইভে এসে সে মারা গেল না কিছুদিন আগে। হ্যাঁ, এটা নাম না বললে অনেকে জেনে যাবে, একটা মশহুর ঘটনা আর কি। হ্যাঁ, শুরু ঘটনা। যাই হোক, এই হইতেছে অবস্থা, এইটা হচ্ছে চক্র। এগুলি করে আমাদেরকে বিনিয়োগ থেকে দূরে রাখা হচ্ছে। না, এখানে খুব সুন্দর কিছু পয়েন্ট বের হয়ে আসলো, যে বিনিয়োগ করার জন্য একটা ভয় তৈরি করে রাখা, এটা কিন্তু একটা মারাত্মক জিনিস। যে এই যে উদাহরণটা দিলেন, মানে সতীনের ছেলের সাথে যে উদাহরণটা দিলেন, আসলেই কিন্তু তাই। কারণ আমি দেখেছি, বা আপনারাও দেখেছেন, দর্শকরাও দেখছেন অবশ্যই, যে এরকম অনেক ফ্যামিলি বা অনেকেই আছে, যখন উনি মারা যাচ্ছেন ওনার হয়তো কয়েক কোটি টাকা ব্যাংকে পড়ে আছে। হ্যাঁ, কিন্তু এই টাকাটা দিয়ে উনি যে বিনিয়োগ তো পরের কথা, জনকল্যাণমূলক কিছু করবে বা কাউকে যে কিছু দিবে, ওই সাহসটা বা ওই মানে আত্মিক শক্তিটাও হারাই আরো ফেলছে। একটা ইন্টারেস্টিং ল কি তুমি জানো? তোমার ব্যাংকে যদি টাকা থাকে 10 কোটি টাকা, 12 বছর যদি তুমি ওই টাকাটা কোনো জায়গায় ব্যাংকে কোনো টাকা ঢুকেও নাই, বেরও হয় নাই, 12 বছর পর ওই টাকাটা তুমি দাবিও করতে পারবে না। তাই নাকি? এটা জানতাম না তো। তো ওই টাকাটা সরকারি হয়ে যাবে গিয়া। তাহলে কি ওই ওই অ্যাকাউন্ট ডরমেন্ট হয়ে যায় না কিছুদিন পরে? ওই টাকার কোনো থাকবে না, মানে ওই টাকাটা সরকারের হয়ে যায়। হ্যাঁ, ওইটা তুমি আর করতে পারবে না। 12 বছর বা এই ধরনের একটা টাইম লিমিট আছে আর কি। ওটা যদি কোনো তুমি ট্রানজাকশন না করো, না করো, তাহলে ওই টাকাটা, সব টাকাই তো আসলে সরকারের, বাংলাদেশ ব্যাংক মালিক না। তো এইরকম ব্যাংকে যদি কোনো টাকা এরকম থেকে থাকে, তাহলে ওই টাকাটা কিন্তু সরকারের। অনেক সময় আমি শুনছি আর কি, জানি না, দেখি নাই, যে অনেক সময় এই টাকাগুলি আবার ব্যাংকের মাধ্যমে কেউ হয়তো বা জালিয়াতি করে এটা উঠাই নিলেও কারো কোনো মানে তেমন হয় না। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে আমরা সঞ্চয় রাখি এবং অনেক সময় পরিবারকে জানাই না বা বলি না, এরকম অনেকে আছে না, অহরহ আছে। হ্যাঁ, তো ওই কোন ব্যাংক কারে ফোন দিয়ে বলে যে আপনার, বা ওই এরকম সময় চলে গেলে যে নমিনি টাকা নিয়ে যান, কোনো ব্যাংক মানে তারা দেখা গেছে আর ওয়েট করবে যে কি ওই সময়টা কখন পার হবে, এটা একটা বৈধতা দেওয়ার জন্য। হ্যাঁ, এটা জানতাম না, দেখি একটু জানবো বিষয়টা। হ্যাঁ, তাহলে আজকে আমাদের প্রথম এপিসোড, আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত আমরা সমাপ্ত করলাম। সো আমাদের পরবর্তীতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো যে কিভাবে ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, এমনকি আমাদের ঘরে যারা মা বোন, আমাদের স্ত্রী এবং যারা মহিলারা আছেন, তাদেরকে কিভাবে এই সঞ্চয় প্রবণতা থেকে বের হয়ে ইনভেস্টমেন্টের লাইনে একটু হলেও তাদেরকে সাহসী বানানো যায়, একটু উদ্যোগী বানানো যায়, যাতে করে তাদের এই প্রভাবটা জেনারেশনের উপর পড়ে। তারা সন্তানকে শুধুমাত্র মানে সঞ্চয়ের কথা না বলে তাদেরকেও যেন কীভাবে ইনভেস্ট করাতে পারে, পাশাপাশি তাদের ভিতর থেকে এই যে একটা চিন্তা যে আমার যদি সঞ্চয় না থাকে, পরবর্তীতে আমার হাজব্যান্ড যদি আমার খোঁজখবর না নেয় বা আমার সন্তান যদি আমার খোঁজখবর না নেয়, তাহলে আমার নিজস্ব কোনো টাকা পয়সা না থাকলে আমি তখন কোন বিপদের মধ্যে পড়ব, এই যে একটা মানে খারাপ ধারণা, এই ধারণাটার কারণে কিন্তু অনেক সময় এটাই তার জীবনে ঘটে। তো এই জন্য আমরা অনেক সময় টাকা ব্যাকআপ হিসেবে রাখবো, এটা ওই রকম দোষের কিছু না, কিন্তু এটা যেন ব্যাধিতে পরিণত না হয়।
এবং এটার উদ্দেশ্যটা যেন এরকম না হয় যে না আমার সন্তান আমাকে দেখবে না, আমার হাজব্যান্ড আমাকে দেখবে না, এই কারণে আমার কিছু টাকা জোগাড় করে রাখা দরকার বা কিছু সঞ্চয় ব্যাংকে রাখা দরকার। হ্যাঁ, এই ধারণাটা যেন না থাকে আমাদের। আমরা ভালো ধারণা নিয়ে রাখি, ঠিক আছে এই টাকাটা আমার এক্সট্রা আছে, কিন্তু আমি সঞ্চয়ের প্রতি এতটা গুরুত্ব দিলাম, তার বিপরীতে আমি একটু গুরুত্ব যদি বিনিয়োগের প্রতি দিতাম বা আমাদের জেনারেশনকে শেখাতাম, তাহলে কিন্তু অ্যাটলিস্ট দেখা গেছে আমাদের এই যে যে একটা ভয়টা দূর হতো এবং আমরা অ্যাটলিস্ট সমাজে আমাদের এই টাকার দ্বারা কিছু ভূমিকা রাখতে পারতাম। এবং আমরা মৃত্যুর সময় এই যে ভাগ বাটোয়ারা করবে সম্পদ, ঠিক আছে, কিন্তু অনেক ক্যাশ টাকা অনেকে রেখে যাচ্ছে, এই টাকার দ্বারা কেউ উপকৃত হচ্ছে না, ওখানেই রয়ে যাচ্ছে। অনেক স্বর্ণ অলংকার আছে ওই ভল্টে রয়ে যায়, বা সবসময় একটা হয়তো দেখা গেছে তার ঘরের মধ্যে রয়ে গেছে, জীবনে কতটুকুই উনি ইউজ করছে আল্লাহই ভালো জানেন, এমনকি সেটার জাকাতও দিচ্ছে না। তাই এই যে এই ধরনের সম্পত্তিগুলা যেটা আমরা বিনিয়োগে ভয় পাচ্ছি, এটার কি রেমেডি হইতে পারে, এটা আমরা আমাদের অ্যানালাইসিস থেকে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আলোচনা করব। আর স্যারের সাথে আমাদের এই আলোচনাটা আরও চলবে, কারণ স্যারের এই লাইনে ভাস্ট এক্সপিরিয়েন্স এবং প্র্যাকটিক্যালি যেহেতু স্যার বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে। এবং আমি আরেকটা জিনিস যেটা দেখেছি, স্যার সবার সাথে যোগাযোগ করে, অনেকের সমস্যার কথা স্যারকে জানায়, স্যার সেটা সমাধানের চেষ্টা করলে তখন দেখা গেছে এগুলো নিয়ে ঘাটাঘাটি করলে এটার একটা প্র্যাকটিক্যাল সলিউশন স্যারের থেকে বের হয়ে আসে। এবং আপনারা যারা আছেন, যারা এই লাইনে আগ্রহী বা এই লাইনে জানতে চান, আমাদের অফিস, আমাদের যেই মহাখালী অফিস আছে, আপনারা আসবেন, যে কেউ আসতে পারেন আমাদের এখানে। আমাদের ইনভেস্টর আছেন, মেরিনাররা আছেন, সিনিয়র জুনিয়র্স যারা আছেন, সবাইকে আমরা আমাদের এই বিনিয়োগের আড্ডা, আমাদের যেই অনুষ্ঠান, যে পডকাস্টের সিরিজ প্রোগ্রাম, এখানে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন ইনশাল্লাহ। আর আজকে আমাদের প্রোগ্রামটি স্পন্সর করেছেন MOESS ভেনিস সিটি, এবং আজকে আমাদের এখানে গেস্ট হিসেবে আছেন চিফ ইঞ্জিনিয়ার সাব্বিরুল হক স্যার, যিনি আমাদের এখানে এটাকে সিরিজ আকারে করবেন। এবং পাশাপাশি আমাদের এখানে আরও স্পন্সর হিসেবে আছেন মেরিনাস গ্রুপ। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন। তো স্যার, দর্শকদের উদ্দেশ্যে ফাইনালি যদি কিছু বলতেন। আমি কি বলবো যে আসলে এই ইনভেস্টমেন্ট এর বিষয়টা, বিনিয়োগের বিষয়টা, এগুলি নিয়ে আমরা একটু এক্সারসাইজ করি। হ্যাঁ, এক্সারসাইজ করি, অল্প অল্প করে দেখি যে কি অবস্থা, নিজে জানার চেষ্টা করি। কোনো একটা কিছু করতে গেলেও তো আসলে কোনো একটা অভিজ্ঞতা অর্জন করতে, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা শিক্ষক হইতে গেলে তার কিন্তু সময় এবং শ্রম দিতে হয়, অর্থ এখানে বিনিয়োগ করতে হয়। তো সেটা যেমন একটা যোগ্যতা, ঠিক বিনিয়োগের মাধ্যমে ব্যবসা, এটা শেখাটাও একটা যোগ্যতা। এই যোগ্যতাটা অর্জন করার জন্য কিছু কিছু বিনিয়োগ করে তার সক্ষমতা অনুযায়ী আস্তে আস্তে সে যাতে এটাকে বাড়ানোর চেষ্টা করে। হ্যাঁ, তখন সে যখন এটাকে এক্সারসাইজ করবে, অবশ্যই জেনে বুঝে গবেষণা করে, এরকম না যে সবসময় শুধু ভয়ের মধ্যে থাকবে। তো যতটুকু সে সাহস করে ততটুকুই সে বিনিয়োগ করে ফেলবে। বিনিয়োগ করে সে দেখবে যে কি অবস্থা, আমার কি জন্য, এরপরে সে অ্যানালাইসিস করবে যে এখানে আমার কি জন্য এখানে আমি ফেল করছি, বা কিভাবে কি জন্য আমি পাস করছি, এবং কিভাবে আরেকটু ভালো হইতে পারতো শরীরের মধ্যে থেকে। হ্যাঁ, এগুলি সে অ্যানালাইসিস করে সে আবার সামনে আগানোর চেষ্টা করবে। তাহলে দেখা যাবে যে ওই পেশি শক্তির মতোই তার ইয়াটা এরকম মানে এই বিনিয়োগের যোগ্যতা বা ব্যবসার যোগ্যতা এটা বাড়বে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদের সবাইকে। দেখা হবে ইনশাল্লাহ আগামী এপিসোডে। তো বিনিয়োগের আড্ডা থেকে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।